কয়েকজন ডিএডি জলিল, ডিএডি হাবিব, হাবিলদার মনির সহ আরো বেশ কয়েকজন তারা দেখা করে এবং শেখ সেলিমকে তাদের দাবি দেওয়ার ব্যাপারে জানায় এবং শেখ সেলিম বলেন যে আমি ব্যাপারটা দেখবো, তোমরা এটা লিখিত আমাকে দিয়ে যাও। তারপর এর মধ্যে চলতে থাকে সেখানে উস্কানিমূলক তথ্য, গঠন সহ আরো বেশ কিছু সিনিয়র দেশীয় বিডিআর এর ভিতরে বিভিন্ন জায়গায় বলতে থাকে যে তোমাদের প্রতি অবিচার করা হচ্ছে, তোমরা অনেকে এর সাথে জড়িত ছিল। অবসরপ্রাপ্ত কিছু জ্যেষ্ঠ দেশীয় এবং এনসিও তারা বলতে থাকে যে দেখো আমরা আমাদের সময় আমরা মানে অনেক জায়গায় উৎসুরি কামাই করেছি, তোমরা এটা করতে পারছো না, না করতে না পারলে তোমরা পারিটার এগুলো কিছু করতে পারবে না। আর এই যেখানে যদি আর্মি অফিসার থাকে এটা তোমাদেরকে করতে দিবে, তোমরা বিসিএস ক্যাডারের জন্য দাবি জানাও। 16 ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর সদর রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে অফিসারদেরকে জিম্মি করে তারা দাবি দেওয়া আদায় করে। এখানে মানে সিপাহী পর্যায়ে, সিপাহী এবং করণিক পর্যায়ে এরা অবশ্যই ছিল। 18 ফেব্রুয়ারি 7:30টায় জাকিরের কোচিং সেন্টারে 1 ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয়। সেই বৈঠকে মানে প্রায় 10-12 জন উপস্থিত ছিল। এখানে বেসামরিকও ছিল এবং সার্বিক সৈনিকরাও ছিল। তারপরে 21 ফেব্রুয়ারি গাড়ি থেকে কিছু লিফলেট পাওয়া যায় আর সিও কর্তৃক উদ্ধার হয়। এটার জন্য একটা কাউন্টার লিফলেট তৈরিও করা হয়, এটা কয়েকটা জায়গায় বিতরণও করা হয়। তারপরে আরেকটি জিনিস হচ্ছে যে এই জিনিসটাতে আগে থেকে হচ্ছে মানে পরিকল্পিত। সেখানে ডিএডি লুৎফুর রহমানের ছেলে, ডিএডি লুৎফুর রহমান তখন ঢাকায় থাকতেন, তার ছেলে ঢাকা কলেজে পড়তো, ডিএডি তৌহিদের বাসায় থেকে পড়াশোনা করত। যার ঘটনা ঘটার 3-4 দিন আগে ডিএডি লুৎফুর রহমান তার ছেলেকে নেত্রকোণে তাদের বাসায় নিয়ে যায়, কি কলেজটি খোলা ছিল। তারপরে কর্নেল এলাহি যিনি মারা গেছেন, যিনি সর্বশেষ সেনা সদস্য মানে যাকে হত্যা করা একদম 26 ফেব্রুয়ারি ভোর রাতে, তার মোবাইলে একটা আমরা মেসেজ পাই, তখন সে মারা নেই, তার মোবাইল ইয়ে করে সেখানে লেখা ছিল তার অফিসারদেরকে সে মানে একটা উপদেশ দেয়, সাবভার্সিভ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে, তোমরা সাবধানে থেকো। সে তখন দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিল, কেবল জয়েন করে সে বিডিআর এর মানে সপ্তাহে এসেছে। 22 ফেব্রুয়ারি বাড়তি নিরাপত্তা নেওয়া হয়, অফিসারদের কোয়ার্টার গার্ডে নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়, ডিউটি দেওয়া হয়। এটা আমার কাছে মনে হয় একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন। সাধারণত কোয়ার্টার গার্ডে কখনো অফিসার ডিউটিতে থাকে না। আমার 37 বছরের জীবনে আমরা কখনো এটা দেখি নাই। আমি 79 সালে কমিশন প্রাপ্ত, সে সময় আপনারা জানেন একটার পর একটা টু হতো, আমরা কোয়ার্টার গার্ডে ডিউটি দিতাম না, আমরা ইউনিটে থাকতাম। কিন্তু এখানে একটা নিয়ম করা হলো তো অফিসার কোয়ার্টার গার্ডে থাকতো। তারপরে 23 ফেব্রুয়ারি এক সৈনিকের পাশে, আমরা সৈনিকের নামটা বের করতে পারি না, কয়েকজন ডিএডি একটা মিটিং করে। 24 ফেব্রুয়ারি তো প্যারেড হয়, প্যারেড যাওয়ার আমিও ছিলাম, ওইখানে প্রধানমন্ত্রী তো বক্তৃতা অনুষ্ঠান চলে যান। তারপরে 24 ফেব্রুয়ারি সন্ধ্যার পরে একটা অসন্তোষ তৈরি করার প্রচেষ্টা হয়। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হয় যে আমরা আমাদের যে দাবি দেওয়া দিয়েছিলাম, প্রধানমন্ত্রী সেই দাবি দেওয়ার ব্যাপারে তার বক্তৃতায় কোনো ধরনের বক্তব্য প্রদান করেননি। তাহলে আমরা কি করবো? এটা আমাদের যে এই কষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, ওনারা কি বলেন নাই, তাহলে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তারপরে ওই দিন রাত্রে 7:30টায় 44 রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়। আনুমানিক 17 থেকে 18 জন ছিল, এর মধ্যে অধিকাংশ হচ্ছে সৈনিক। এরা যখন দেখছে যে এখানে কিছু ব্যক্তি আসছে যারা অপরিচিত, তখন তারা ওইখানে কোনো আলোচনা করা যাবে এটা উচিত মনে করে নেই, তারা এখান থেকে চলে যায়। তারা বিডিআর গেটের বাইরে গিয়ে, জনগণের কাছে যে গেটটা আছে তার বাইরে গিয়ে 200 গজ সামনে গিয়ে একটি কোচিং সেন্টার ছিল, যেটা সিপাহী জাকিরের,
যেটা ভাড়া দেওয়া ছিল, সেখানে গিয়ে তারা একটা মিটিং করে, প্রায় 1 ঘন্টার মতো একটা মিটিং। সেখানে যেই জিনিসটা মানে সিদ্ধান্ত হয় ডিজি এবং ডিডিজি কে জিম্মি করা হয় এবং দায়িত্ব দেওয়া হয় জিম্মি করার জন্য সিপাহি মাইন ডিজিকে জিম্মি করবে এবং ডিডিজি কে জিম্মি করবে সিপাহি কাজল, আর তাদের মাধ্যমে অন্যান্য অফিসারদেরকে জিম্মি করবে এবং তাদের মাধ্যমে বাকি দাবি দেওয়া তারা আদায় করে নেবে। তারপরে 24শে ফেব্রুয়ারি রাত্রে বেসামরিক ব্যক্তিগত কাম, মানে এগুলো আপনারা জানেন, আমি আর এটা মানে ইয়ে করতে চাই না। হ্যাঁ, তারপরে দরবার হলে জানেন যে সিপাহি মাইন ঢুকে বেহুশ হয়ে পড়ে, সিপাহি কাজল চলে যায়। এরপরে গুলির আওয়াজ হয়, গুলির আওয়াজের সাথে সাথে মানে ওই দরবার হলে যারা উপস্থিত ছিল মিডিয়ার সদস্য তারা একযোগে মানে চারদিকে গ্লাস লাগানো ছিল, সেই গ্লাস ভেঙে বের হয়ে যায়। এইখানে একটা কথা আমরা শুনেছি, এটা আমরা কনফার্ম করতে পারি। কে বলেছে যে বাড়িতে একটা ভিতর থেকে একটা শব্দ হয় জাগো অথবা থাকো, এই শব্দের সাথে সাথে সবাই মানে চলেছে, শুধুমাত্র বিবিআরের সিনিয়র কেসিও এবং রিলিজিয়াস টিচার ইনারা থেকে যায়, মানে রিলিজিয়াস টিচার মানে যারা কোরআন পড়বে তাদের ইয়ে করে চলে যাওয়ার পরে মানে তখন ডিজি হস্তম্ব হয়ে ব্যাপারটা হলো কি, তখন তিনি মানে ওই মধ্যে দিয়ে ওই যে দুজন যে সৈনিক মানে সিপাহি মাইন যে বেহুশের মতো পরিচাল, তার যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র নিয়ে মেজর আজিজুল হাকিম গুলি ভরতেছিল, যেহেতু বাইরে গুলি হয়েছে সে গুলি করছে। তখন ডিজি বলছে যে ডোন্ট শুট, তুমি গুলি করবে না। তো চারিদিকে মানে এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে। ওনারা সব গ্রিন রুমে গিয়ে আশ্রয় নিলেন। আমার পাশে ডান পাশে যিনি আছেন তিনিও এখানে উপস্থিত ছিলেন। তারপরে এর মধ্যে বিভিন্ন জায়গায় জেনারেল শাকিল টেলিফোন করেন, প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন, ডিজি র্যাবকে টেলিফোন করেন, সেনা প্রধানকে টেলিফোন করতেন, সবাই আশ্বাস দিয়ে আসবে কিন্তু কেউ আসেন। তারপরে ডিএমও ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার জিয়া আমার ডান পাশে যে আছে তাকে একটা টেলিফোন করে এবং অবস্থা কি জানতে চায় এবং বলে যে আমরা 2টা ব্যাটালিয়ন পাঠিয়েছি। 10:30টার দিকে দরবার হলের ভিতরে বিদ্রোহীরা চিৎকার করে, যারা স্টেজের ভিতরের অফিসাররা ঢুকিয়েছিল তাদেরকে বাইরে আসতে। ওনারা যখন বাইরে আসে দেখেন যে সবার মুখে ওই যে কাপড় বাঁধা, এগুলো আসলে ফ্ল্যাগের কাপড়, লাল হলুদ কাপড়, এবং হাতে সবার রাইফেল। তারপর বলে যে তোমরা বেরিয়ে আসো, তোমরা র্যাঙ্ক খুলো, তোমরা এক লাইনে দাঁড়াও, তোমরা শুয়ে পড়ো। এই অবস্থায় কয়েকজন অফিসার ডিজি এবং ডিডিজি কে বললেন তারা আপনারা চলে যান। ডিজি এবং ডিডিজি যেই মুহূর্তে দরবার হলে বাইরে পা রাখলেন সাথে সাথে একসাথে 4 জন গুলি করা এবং একসাথে 4 জন। এই 4 জনের মধ্যে আমরা 2 জনের নাম খুঁজে পেয়েছি। সেই 2 জন হচ্ছে সিপাহি মুহিত, সিপাহি সেকান্দর, আর 2 জনের নাম আমরা বের করতে পারি নাই। এর মধ্যে একজন সম্ভবত ছিল সিপাহি সেকান্দর এবং তখনই ওনারা ওইখানে মারা যায়। তারপরে এরপরে কর্নেল এলাহিকে টেলিফোন করেন, তারই একজন ব্রিগেডের বিগত অন্য জায়গা থেকে। তখন ওই মোবাইলটা কর্নেল এলাহি মোবাইলটা ওর কাছে ছিল না, মোবাইল সবার করে কেড়ে নিয়েছে। মোবাইলটা ছিল একটা সৈনিকের হাতে। সৈনিকটা রিসিভ বাটনের মানে স্টপ বাটনের পরিবর্তে রিসিভ বাটনে চাপ দিয়েছে। তখন ওই মোবাইল অন থাকাতে ওই ব্রিগেডিয়ার শুনতে পাচ্ছিলেন। তখন সে বলছিল যে মানে ওই গুলির অর্ডার হচ্ছে, দিদি কি মারা গেছে, সাবাস, এই সমস্ত কথা, আরো খুন হবে, এই সমস্ত জিনিস তিনি বলতে থাকেন। তারপরে আরো অন্যান্য কিলিং হয়। এই কিলিং করার পরে এইখানে দরবার হলের কিলিং শেষ করে তার পিছনে একটা রান্না করার ইয়ে ছিল, যেহেতু দরবার অনেক অনুষ্ঠান হতো, ডেকচি ছিল, বড় বড় ডেকচি, কয়েকজন ডেকচির আড়ালে লুকিয়ে ছিল।
12:30টার দিকে এখানে 2 জন সৈনিক প্রবেশ করে তারা দেখছির আড়ালে 3 জন অফিসারকে দেখতে পায়। এর মধ্যে হচ্ছে কর্নেল রেজা, কর্নেল আরেফি এবং লেফটেন্যান্ট কর্নেল সারদার। এই 3 জনকে সেখানে গুলি করে, আর 2 জন খুঁজে পায়নি। এটা হচ্ছে যে কর্নেল নাফতা আর হচ্ছে মেজর ইকবাল। এদের মধ্যে একজন বেঁচে যায়, আরেকজন রাত্রিবেলা নিহত হয়। তো যাই হোক, এরপরে লুটতরাজ হয়, বিভিন্ন ঘটনা ঘটে, যেটা মানে আপনারা সবাই জানেন। তো আমি আর এগুলো নিয়ে বলতে চাই না। এরপরে আলাপ আলোচনার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গকে পাঠানো হয়। এর সাথে তারা মিটিং করে, তারপরে হ্যাঁ ওই যে জাহাঙ্গীর নানক, তাপস, তারপরে আজম, ওয়ারশেদ হোসেন বেলাল এবং হচ্ছে রেজা, এমপি রেজা জাতীয় পার্টি, ওনারা সেখানে গিয়ে আলোচনা করার ইয়ে করেন, তাদেরকে ডাকেন। তারপরে তাদেরকে আশ্বাস দেন দাবি দেওয়া পূরণ হবে। তারপরে তাদেরকে দাওয়াত দিয়ে প্রধানমন্ত্রীর সাময়িক বাসভবন যমুনাতে নিয়ে যান। হ্যাঁ, এরপরে মানে ওই দিন শেষ হয়ে যায়, কিন্তু সেনাবাহিনী গিয়েছিল, ট্যাঙ্ক মুভ করেছিল, এপিসি মুভ করেছিল। আমাদের একটা ব্যাটালিয়ন ডেপ্লয়েড হয়েছিল। আমরা ডেপ্লয় 2 ভাবে হই, একটা হচ্ছে যে শান্তিকালীন সময়ে গিয়ে আমরা ডেপ্লয় হই, আরেকটা হচ্ছে যে তারা যারা যুদ্ধে ছিল, যারা শফিউল্লাহ ব্যাটালিয়ন, পিলখানার চারিদিকে গিয়ে গুলির এগেইনস্টে তারা পজিশন নেয়। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে এদের সবাইকে আবাহনী মাঠে নিয়ে আসা, এবং এখানে 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার গিয়েছিলেন, তার 2টা ব্যাটালিয়ন গিয়েছিল, অন্যান্য ব্রিগেড থেকে গিয়েছিল, কমান্ডো গিয়েছিল, কিন্তু তাদের কাউকেই সেখানে যেতে দেওয়া হয়নি। এবং বলছে যে উপরের একটা নির্দেশ। আজ পর্যন্ত এই পর্যায়ে এসেও এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এখন খুঁজে পাইনি। কোনো কিছু হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, কিন্তু এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানি না এই অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কে, বাংলাদেশে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে আমি এখন পর্যন্ত বিশ্বাস করেন। আমি একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলাম, কিন্তু আমাকে শুনতে হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। তারপরে 26শে ফেব্রুয়ারি সিদ্ধান্ত হয় যে অ্যাটাক করার জন্য যখন সিদ্ধান্ত হয় 2টার সময়, কিন্তু অ্যাটাক করতে হচ্ছে যে 3:30টায়। কিন্তু ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বলা হয় যে না, এখন রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে, এখন যেন অ্যাটাক না করা হয়। তো শেষ পর্যন্ত সন্দেহ হয়ে যাওয়াতে সেই অ্যাটাকও বাতিল করা। এরপরে মানে তারপরে বাতিল হয়ে যাওয়ার পর আপনারা জানেন বিডিআর বিদ্রোহে আস্তে আস্তে পরিসমাপ্তি ঘটে, শান্ত হয়ে আসে। তারপরে আমরা আমাদের যখন যাই এখানে বিভিন্ন জিনিস দেখতে থাকে। আমি এই জিনিসগুলো যা বললাম অনেকেই জানেন, অনেক কিছু জানেন। আমি কিছু ব্যক্তিবর্গের নাম বলবো আলোচনায়, যা আমাদের প্রতিনিধি এসেছে। আমরা এগুলা অধিকত তদন্তের কারণে বা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এগুলো পারি না। প্রথম কথা হচ্ছে যে সেইখানে লেফটেন্যান্ট কর্নেল একজন অফিসার ছিলেন, যিনি 44 রাইফেল ব্যাটালিয়নের যে ব্যাটালিয়নটা বিদ্রোহের নেতৃত্ব, এই অফিসারটা হচ্ছিল 14 লং কোর্স এবং কাকতালীয়। সেটা হচ্ছে যে এই ব্যাটালিয়ন বিদ্রোহ নেতৃত্ব দেওয়া সত্ত্বেও এই ব্যাটালিয়নের কোন অফিসার মারা যায়। দ্বিতীয় হচ্ছে 14 লং কোর্সে কোন অফিসার মারা যায়। তৃতীয় হচ্ছে ডিজি সব অফিসারকে বলেছিলেন go back to your unit, bring them back, I will motivate them. কিন্তু সকলে তাদের ইউনিটে গিয়েছিল, কিন্তু এই অফিসার সে তার অফিসে যায়নি, ব্যাটালিয়নে যায়নি। সে একজন ডিএসি বাসায় বা একজন বিডিআর এর সদস্যের বাসায় সে আত্মগোপন করে, তাকে নিয়ে যায়, তাকে তার দুটো দিয়েছিল, তাকে ধরে নিয়ে যায় এবং সে ওইখানে নায়েব সুবেদার ইসমাইলের বাসা, হ্যাঁ সেই বাসায় সে ছিল। পুরা ঘটনার সময় সে ওখানে উপস্থিত ছিল। সে
কোর্ট ইনকোয়ারিতে আমাদেরকে বলেছে সে খাটের তলে লুকিয়েছিল, একাধিকবার বিক্রয়ীরা তাকে খুঁজতে আসে কিন্তু তাকে খুঁজে পায় না, সেই খাটের তলে ছিল। কিন্তু যার বাসায় লুকিয়েছিল তার পরিবারের সদস্যরা বলেছে যে তিনি সেই তাকে লুকাতে দেখেন না, তিনি বরং টিভিতে দেখতেছিলেন কি হচ্ছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করছেন। তার কিন্তু এতদিন পোস্টিং হওয়া ছিল, হ্যাঁ, প্রধানমন্ত্রীর যাওয়ার সময় চিফ সিকিউরিটি অফিসার। আবার একই ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয় দরবার আয়োজন করা। তো এই ধরনের একটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান অন্য থাকা সত্ত্বেও একই ব্যক্তিকে আমরা দুইটা টাস্কিং করি, এটা আমাদের নিয়ম। আপনিও করবেন যে ওরা একটা দায়িত্ব দিচ্ছে আরেকজনকে দায়িত্ব, একই ব্যক্তিকে আপনি প্রধানমন্ত্রীর ওই এলাকার জন্য নিরাপত্তার দায়িত্ব দিলেন, আবার একই ব্যক্তিকে দরবার আয়োজন করার দায়িত্ব কেন? এই প্রশ্ন আমার কাছে উত্তর আমি পাইনি। এরপরে হচ্ছে সে যার সাথে তার টেলিফোন, আমরা টেলিফোন লক বের করেছি যে ওইখানে যে গাড়িটা ঢুকেছিল প্রধানমন্ত্রীর একটা বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়ির মানে ড্রাইভারের আমরা লক মানে টেলিফোন লক চেক করে দেখেছি। একবার কল রিসিভ করছে এই টাওয়ার থেকে, একবার কল রিসিভ করছে ওই টাওয়ার থেকে। এইটা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। তারপর দেখলাম যে যে নাম্বারে টেলিফোন করছে এটা কর্নেল শামসের নাম্বার বা যে বাসাচ্ছে ওই বাসাতে। তো কিন্তু এগুলো সে আমাদের কিছুই বলে না এবং সে তাকে পরবর্তীতে অফিস থেকে গাড়ি পাঠিয়ে রেজা উনি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে গিয়ে তিনি সরাসরি এসএসএফে জয়েন করেন। আমাদের নিয়ম হচ্ছে যদি পোস্টিং হয় তাহলে আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে যে যেই ইউনিট থেকে আমার পোস্টিং হবে সেই ইউনিট থেকে আমার মুভমেন্ট অর্ডার নিতে হবে যে আমাকে রিলিজ করা হবে। আর যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, আমি ছুটতে আসবো অন্য জায়গায় গিয়েছি, আমি মুভ করার সময় পাচ্ছি না, কেউ আমাকে রিলিজ করছে না, কিন্তু রিলিজ করার কোনো অথরিটি নাই, নিয়ম হচ্ছে আমি নিকটস্থ সেনানিবাসের সেনা সদরে অথবা কোনো ইউনিটে যোগদান করে। কিন্তু তিনি তা না করে তিনি সরাসরি এসএসএফ এ জয়েন করেন। তিনি একাধিকবার কিন্তু ডিজিএসএস এর সাথে যোগাযোগ করেন। তাকে যখন আমি জিজ্ঞেস করি যে তুমি এসএসএফ এ গেলা কেন, তুমি তো জানো, বলে স্যার আমাকে ডিজিএসএস এ বলল। তুমি ডিজিএসএস এ বলে তুমি যদি সেনা সদর স্পেশাল হেডকোয়ার্টারে গিয়ে জয়েন করতা, সেখান থেকে মুভমেন্ট অর্ডার নিয়ে যেতাম, তাহলে তো মানে রুল ভঙ্গ হতো। আচ্ছা, এখন তার অন্য একটা পরিচয়, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি মিরসরাই বাড়ি, যিনি এক সময় মন্ত্রী ছিলেন, তার বোনের ছিলেন মেজর জাহিদ। এটাও আমাদের কাছে একটা সাসপেক্টেড মনে হয়েছে। তিনি একাধিকবার জেনারেল তারেকের সাথে যোগাযোগ করেছেন, জেনারেল তারেকের সাথে মানে ডিজি শাকিলের যোগাযোগ করে দিয়েছিলেন। তিনিও সেখানে একটা ওই ঘটনার যখন শুরু হয়ে যায় তাকে নিয়ে যায়, তাকে একটা ওইখানে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। তিনিও আমাদের কাছে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেন এবং তাকেও এইভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া, যেভাবে কর্নেল শামসকে নিয়ে যাওয়া, সে নিরাপদেই ছিল এবং সেখান থেকে সে উদ্ধার। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, কর্নেল শামস অনেক লম্বা, সে বোরকা পরে কিন্তু একবার চেষ্টা করেছিল বের হয়ে যাওয়া, হ্যাঁ, কিন্তু তার লম্বা হওয়ার কারণে যে বোরকা পরেছিল সেই বোরকাটা খাটো হওয়ার কারণে সে প্ল্যান পরিত্যাগ করে এবং পরবর্তীতে যখন আমাদের প্রমোশন বোর্ড হয় আমাকে ডিজিএসএস অনুরোধ করে তার প্রমোশনের জন্য যেন আমি কোনো ভেটো না করি। আমি বললাম যে ভাই, সে আমার অফিসার না, আর আমি পদোন্নতি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ করব না। এখন তারপরে তার দাম যখন আসে তখন অনেক বলছে তার সম্পর্কে, সেই বাসে প্রমোশন পায় নাই।
পরবর্তী বোর্ডে সে ফুল কর্নেল হয়, তারপরে বোর্ডে সে ব্রিগেডিয়ার হয় এবং তাকে ওয়াশিংটনে ডিএ হিসেবে পাঠিয়ে দেওয়া হয় এবং রিটায়ারমেন্ট আগ পর্যন্ত তিনি ওয়াশিংটনেই ছিলেন। ডিজিএফআই আমাদের একটা ভাইটাল অর্গান এবং এখন সেটা হচ্ছে ভীতিকর একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য। আমাদের যে পরিচিতি ছিল যে সম্মানের, সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই ডিজিএফআই। তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে, কিন্তু 2009-এর আগে এইভাবে হয়। তার একটা দানব তৈরি করেছে সেই ডিজিএফআই। সেই সময় 9:25 এখানকার যে ডিজিএফআই যে রিপ্রেজেন্টেটিভ বিডিআর ছিল, সে প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটার দায়িত্বে ছিল মেজর মর্তুজা, তাকে 9:25 খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে, এখানে অসন্তোষ তৈরি হয়েছে। সে তাতে তাতে কর্নেল আলমাসকে জানায়, এখানকার ঢাকা ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআইতে যান। সেই সময় সেখানে বসা ছিল র্যাব 2-এর কর্নেল শামসুজ্জামান সিও। হ্যাঁ, তিনি ঘটনাটা জানতে পারেন যে বিডিআরে একটা ঘটনা ঘটছে। তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়েন। তার গাড়িতে প্রায় 7-8 জন র্যাবের সদস্য ছিল এসএনজি লোড করা, এবং তিনি আবার অন্যান্য জায়গায় খবর দেন সবাই যেন বিডিআর ওখানে চলে যায়। এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ করে, যেহেতু গুলজারও র্যাবে ছিল, শামসুজ্জামানও র্যাবে ছিল, গুলজার র্যাব থেকেই বিডিআরে গিয়েছে। সেই কারণে যোগাযোগটা বলছিল তুই চলে আয়, এরা ভীতু, তুই ঢুকে পড়, এরা পালায় চলে যাবে। তো সে 5 নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের এদিকে। সে 5 নম্বর গেটে গেছে, যাওয়ার পরে ঢুকতে যাবে, এর মধ্যে তার সাথে আরো অনেকে যোগ করছে, প্রায় 30 জনের মতো, 30 থেকে 35 জন। সে একটা ফিগারটা বলতে পারে নাই, বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড়ো হয়েছে। তাদের সবার হাতে ছিল এসএমজি এবং র্যাব কিন্তু অস্ত্র গোলাবারুদ দিয়ে মুভ করে। তখন প্রথমে তাকে কর্নেল রেজানি, র্যাবে পোস্টিং ছিল, তিনি করেন, বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করি। পরবর্তীতে তিনি মেজর জেনারেল হন এবং তিনি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি রাজনৈতিক দলীয় পরিচয় বহন করেন। তারপরে এরপরে যখন জামান তারপরে তৈরি হচ্ছিল কর্নেল র্যাবের অনুরোধের প্রেক্ষিতে, সে সময় ডিজি হাসান, র্যাবের ডিজি হাসান মাহমুদ, তিনি টেলিফোন করে যে না আপনাকে ঢুকতে হবে না, উপর থেকে নির্দেশ দেওয়া হবে। সেই র্যাবের ডিজি হাসান আমাদের কোনো স্টেটমেন্ট দেন নাই, কিন্তু তিনি পরবর্তীতে পদোন্নতি পান, তিনি আইজিপি হন এবং আইজিপি টেনিউর শেষ হওয়ার আগেই তাকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ করা। আমরা এরপরে হচ্ছে ডিজিএফআই যে এরপর আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি, আমাদের তথ্য দরকার, যে তথ্য ছিল র্যাবের, ডিজিএফআই কাছে, র্যাবের কাছে, কারণ তারা ওইখানে প্রেজেন্ট ছিল। ঘটনার পর তারা অনেক তাদের নজরদারি বাড়িয়েছে। আমরা ডিজিএফআই কে চিঠি দিই যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য বিডিআর এর ওইখানে কর্মরত ছিল জানে, তাদেরকে ফটোইনকারিতে স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠানো। তো প্রথমে ডিজিএফআই জেনারেল মোল্লা ফজল আকবর, উনি মেজর জেনারেল ছিলেন, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হয়েছেন, তিনি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন যে ডিজিএফআই থেকে কোনো ব্যক্তি ফটোইনকারিতে স্টেটমেন্ট দিতে যাবেন। জেনারেল জাহাঙ্গীর আমাকে বলেন, জেনারেল জাহাঙ্গীর জেনারেল ফজলকে বলেন, মোল্লা ফজল আকবরকে বলেন তুমি জেনারেল মতিনকে বলো, ওগুলো কোঅর্ডিনেট করো। তো উনি আমাকে টেলিফোন করেন যে তোমরা নাকি ডিজিএফআই স্টেটমেন্ট চেয়েছেন, আমরা দিশা পেয়েছি, বলে আমাকে বলো যে কোনো গোয়েন্দা সংস্থা কি স্টেটমেন্ট দেয়? আমরা স্যার কেন দিবে না স্যার, আমরা তো বিভিন্ন ইউনিটে চাকরি করার সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে অনেক অ্যাকশন নিই।
আর এটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। এখানে স্টেটমেন্ট দিতে অসুবিধা বলেন, আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবেন, এবং আমরা ডিজিএফআই থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাইনি, অথচ তারাই উচিত ছিল আমাদেরকে সহায়তা করা। এবং আমি যেটা শুনেছি, ওইখানে উঁচু উঁচু বিল্ডিং এ যারা থাকতো আশেপাশে, তাদের অনেকের কাছে ভিডিও ছিল। সেই ভিডিওগুলো নাকি ডিজিএফআই রিপ্রেজেন্টেটিভরা গিয়ে নিজেরা গিয়ে এটা ডিলিট করেছে। সেই ভিডিওর ঘটনার সময় ব্রিগেডিয়ার জেনারেল আলম সিগন্যালসের তিনি সেইখানে পোস্টিং ছিলেন, তিনি মনিটর করতেছিলেন টেলিফোন কনভারসেশন। তিনি ডিজিএফআই তখন ওই প্রধানমন্ত্রীর বাসা থেকে এসে যখন বললো, স্যার বলে তোমরা বেশি কথা বল, এত কিছু হচ্ছে না, বলে স্যার আমি এখানে দেখতেছি, মনিটর করছি। বলে না ঠিক আছে, এটা মনিটর করো। তারপরে পরবর্তীতে সে কোর্টবিনকারীর একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেডিয়ার আলম, কিন্তু ব্রিগেডিয়ার আলমকে তো সদস্য হতে দেয় নাই, তাকে একদিনের নোটিশে পোস্টিং করে যশোর পাঠিয়ে দেওয়া এবং তারপরে ফেয়ারওয়েল দেওয়া। আমাদের আরো কিছু প্রোগ্রাম আমি সবগুলো বলছি, আমি বলে আপনার আচ্ছা আপনারা এনএসআই থেকে আমরা কোনো সাপোর্ট পাইনি। সুবেদার কোরাবালি, আচ্ছা সুবেদার কোরাবালি তিনি ছিলেন একটা মাস্টার মাইন্ড ওই এলাকার, উনি অবসরপ্রাপ্ত। বিষয়টা অত্যন্ত জরুরি, এটা ডিটেলস আমাদের বলতে হবে। আপনাদের আপনারা যেতে পারেন, দুইবার তিনি সিঙ্গাপুরে একটার পরে একটা থেকে একটা 20-এর মধ্যে তিনি আমাদের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। দেশের নামটা পাশের দেশে আমাদের একটাই আছে, মিয়ানমারও আছে, আর মিয়ানমার না, ভারত। আচ্ছা, তারপরে ব্যারিস্টার ফজলুল তাপসের এখানে ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল। সারা খাতুন ওখানে গিয়েছেন, কি কারণে গিয়েছেন আমরা জানি না। উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন, কিন্তু ওইখানে যে ফ্যামিলি কথা ছিল, আটকা ছিল, তাদের কোনো খোঁজ খবর নেন নাই। তিনি শুধু বিজিআর শহীদের মধ্যে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, এটা বলে উনি চলে আসেন। তারপর হচ্ছে যে সোহেল দাস, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন, এবং এটা আমাকে বলেছিলেন জেনারেল এরশাদ, যেটা এটা আমাদের কুটুমকে এই নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে। হ্যাঁ, এবং জেনারেল এরশাদ আমাকে বলেছেন, আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। তারপরে জাহাঙ্গীর কবির